গত ১ বছরে আমি ফরিদপুরের জেলা প্রশাসক স্যারের সাথে বসে একটু ২ মিনিট শান্তিতে কথা বলতে পারিনি। উনি যখন ফরিদপুরে বদলি হয়ে আসলেন তখন একদিন দেখা করলাম, সৌজন্য সাক্ষাৎ। তো তখন আমি বেশ ২-৪-৫ মিনিট কথা বলতে পারছিলাম। কিন্তু এরপরে গত ১ বছরে আমি আর দেখা করতে যেতে পারিনি বা সুযোগ পাইনি দেখা করার। তো কিছুদিন আগে পূজার মধ্যে আমি দেখা করার জন্য বসেছিলাম অনেকক্ষণ পূজার ছুটিতে, তখনও দেখা করতে পারিনি। আহ, স্টাফ অফিসারের দায়িত্ব যিনি পালন করছিলেন তার সাথে কথা বলে বসেছিলাম, অপেক্ষায় ছিলাম। কিন্তু ডিসি স্যারের সিএ সাহেব উনি এসে বললেন যে আপনি এখানে। তো এরপরে উনি দেখলাম যে আশপাশের সবাইকে সরায় দিলেন, তা আমিও দেখা করতে পারলাম না। তো আজকে আমি যেহেতু আমাদের কর্মবিরতি চলে প্রভাষকদের পদোন্নতির জন্য, এমনিতেও নানা জটিলতায় আমার পদোন্নতি হচ্ছে না। প্লাস আপনারা জানেন যে আমার ১ বছরের উপরে বেতন বন্ধ আছে, ভাতা বন্ধ আছে। তা আমি আসলে খুব কষ্টে আছি। তারপরেও আমি কিন্তু কারো কাছে হাত পাতি নেই। তো আমার যেহেতু আমার মা বাড়িতে অত্যাচারিত, আমরা শান্তিতে থাকতে পারতেছি না। রিসেন্টলি কালী পূজার মধ্যে, দুর্গাপূজার আগে আমাদের উপরে কয়েকবার হামলা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে যেহেতু, এবং ফুডপান্ডা আমাদেরকে খাবার দিচ্ছে না, কিছুদিন আগে পচা খাবার দিছে। তারপরে বিভিন্ন পার্সেল ডেলিভারি আমাকে দিচ্ছে না, আমাকে একঘরে করে রাখছে দীর্ঘদিন ধরে। এই বিষয়গুলো নিয়ে আমি ডিসি স্যারের সাথে কথা বলতে গেছিলাম, আমাদের ফরিদপুরের জেলা প্রশাসক মহোদয়। তো কারণ শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আমার বাড়িতে কোনো একটা হামলা হতে পারে বা এই ধরনের একটা আশঙ্কা থেকে আমি ছুটি নিয়ে আমি আসছিলাম। তো ভাবলাম যে যাওয়ার আগে স্যারের সাথে একটু দেখা করে যাই। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি স্টাফ অফিসার স্যারের, যার মাধ্যমে স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, তার সাথে কথা বলে আমি নির্ধারিত সময়ে বিকেল ৫টার পরপরই আমি উপস্থিত হই ডিসি অফিসে। কিন্তু তারপরেও আমি প্রায় ১ ঘন্টা আমি আমার অসুস্থ মাকে নিয়ে বসে থাকি। তারপরেও আমি স্যারের সাথে দেখা করতে পারি নাই। তো স্যার নাকি মিটিংয়ে ছিলেন। তো মিটিং শেষ করার পরেই তো আমাকে টাইম দিলেন তার স্টাফ অফিসার। তাহলে আমি কেন ওই সময় স্যারকে পেলাম না? ঠিক আছে, তারপরেও স্যারের দেরি হতেই পারে। স্যার যেহেতু অনেক বড় একটা দায়িত্ব সামলান, একটা জেলার প্রধান বলতে গেলে উনি। শুধু তো ডিস্ট্রিক্ট কালেক্টর না, উনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট। তো আমি তার অপেক্ষায় ছিলাম। উনি আমার প্রায় ১০ বছরের চাকরিতে, ১০ বছরের সিনিয়র। তো এই বিষয়টা নিয়ে আমি স্যারের জন্য যখন অপেক্ষা করছি তখন দেখি যে জেলা স্কুলের যিনি প্রধান শিক্ষিকা প্রীতিলতা ম্যাডাম, উনি দেখা করতে পারলেন। তারপরে সাংবাদিক মফিজ ইমাম মিলন কাকু, তারা সবাই পারিবারিকভাবে আমাদের কাছের ছিলেন, তারা দেখা করতে পারলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা আমাদের সাথে কথা বললেন না, কথা না বলেই চলে গেলেন। তা আমি যে বসে রইলাম আমার মাকে নিয়ে, আমার মার যেহেতু ঠান্ডার সমস্যা, এই ঠান্ডার মধ্যে তার বাইরে থাকাটা সমস্যা। তো এই জন্য আমি আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেছিলাম। তো যাই হোক, আমি দেখা করতে পারলাম না, অনেকক্ষণ অপেক্ষায় রইলাম। স্টাফ অফিসার বারবার ওই স্যারের রুমের যে গার্ডরা তাদেরকে বললেন যে কেউ বের হইলেই ঢুকাই দিয়েন, কিন্তু আমার আর ডাক আসলো না। তো বড় কথা হচ্ছে যে অতুল সরকার স্যার ডিসি থাকতে এই স্টাফ অফিসারকে বাইরে যে রুমটা দিলেন, ভিজিটর রুম করে গেলেন, যে যাতে ওই স্টাফ মানে গার্ডদের দ্বারা যাতে মানে বাধাগ্রস্ত সবসময় না হতে হয়। তো আমি অফিসার মানুষ, আমি স্টাফ অফিসারের ৬ বছরের সিনিয়র। তো সে আমাকে ভাই বলে সম্বোধন করে আমাকে যেভাবে, উনি আমাকে লাস্টের দিকে একটু রাগারাগি করলেন। আমি খালি বলছিলাম যে মানে ওই গার্ডদের মাধ্যমে যদি যাব, আপনি তাদেরকে বলতেছেন ঢুকাই দিতে, তাহলে আপনার মাধ্যমে আমি কেন আসলাম? আমি আপনাকে ফোন করে কেন আসলাম? আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কেন আসলাম? আপনি কি স্যারকে একটু বলছেন কিনা? উনি আমার কার্ড চান, উনি আমার পরিচয় জানতে চান। আমি সবকিছু কিন্তু স্যার জানে। আমি স্যারকে কিন্তু ওখানে এসে বসেই আমি স্যারকে একটা এসএমএসও দিছি যে স্যার আমি একটু দেখা করতে চাই, মাকে নিয়ে আসছি, আমি অপেক্ষায় আছি। তো দেখা গেল যে আমি নিজে অসুস্থ, আমার মা অসুস্থ, ১ বছর ধরে বেতন ভাতা পাচ্ছি না, আর্থিক সমস্যায়ও আছি। তারপরেও আমি কিন্তু ভিক্ষা চাইতে যাইনি, আমি কিন্তু সরকারি ফান্ডের থেকে কোনো টাকা পয়সা চাইতেও যাইনি। আমার মা কিন্তু বিধবা ভাতা পাওয়ার কথা, আমরা কিন্তু বিধবা ভাতা তুলি না।
কারণ আমি মনে করি যে আমি যেহেতু সরকারি চাকরি পাইছি সৃষ্টিকর্তার আশীর্বাদে, তো আমার মাকে আমি ভাতা তুলতে দেই না। আপনারা জানেন যে আমার বাবা মুক্তিযোদ্ধা, কিন্তু সেই ভাতাটা আমরা পাই না। এখন বিষয় হচ্ছে যে আমার সমস্যাগুলোর সমাধান কে দিবে? কিছুদিন আগে হামলা হলো, আমার মাকে ফেলে দিল, আমার মাকে হামলা করলো, মারধর করলো, আমি কোনো বিচার পাইলাম না। একটা লিখিত অভিযোগ দিলাম, মামলা হলো না। থানায় দিলাম, মামলা হলো না। তারপরে ডিসি স্যারকে একটা অভিযোগ দিলাম, সেটার আপডেট নিতে অনেকগুলো অভিযোগ দিয়ে রাখছি। গত 1-1.5 বছরে অনেক অভিযোগ। এর আগে ডিসি স্যাররা থাকতেও অনেক অভিযোগ দিছি। কিন্তু এর আগে তানজিয়া সালমা ম্যাডাম ছিলেন, ওনার সাথে দেখা করতে গেলে আমি কিন্তু দেখা করতে পারতাম, কিছুটা দেরি হলেও দেখা করতে পারতাম। এরপরে অতুল সরকার স্যার আসলেন। তানজিয়া সালমা ম্যাডাম যদিও আমাকে ফরিদপুর থেকে বদলি করছিলেন এই শিক্ষকদের বা মন্ত্রীর ডিও লেটারে, কিন্তু তারপরেও দেখা করা যেত। অতুল সরকার স্যারের সাথেও একটু কষ্ট করলে দেখা করা যেত। এরপরে আরেক কামরুল স্যার ছিলেন, তখনও একটু কষ্ট করলে, একটু দেরি করলে দেখা করা যেত। কিন্তু এই স্যার, এই কামরুল স্যার, উনি, আমি জানি না যে আমি কি অপরাধ করছি। না আমি কোনো দুর্নীতির দায়ে অভিযুক্ত বা দুর্নীতি করছি, তা না। না আমি কোনো জঙ্গি, না আমি কোনো, আমার কোনো অন্য কোনো অভিযোগ আছে। তাহলে আমি রাতের অন্ধকারে আমার কলেজ ক্যাম্পাস ভাঙতে আসছি। আমি তো চাবি, কর্মচারীরা আমার কাছে যখন জিজ্ঞেস করছে, আমি তো বলতে পারি না চাবি দেওয়ার জন্য, আমি বলার অথরিটিও না। অথরিটি প্রিন্সিপাল স্যার, ভাইস স্যার, তাদেরকে ফোনে পাচ্ছে না। তখন আমাকে বলছে, তো আমি তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছি যে তোমরা যা করার দিনের বেলা স্যারের সামনে, প্রিন্সিপাল স্যারদের সামনে যা করার কইরো, এখন রাতের বেলা ভাঙো না। এটা বলা কি আমার অপরাধ হয়েছে? সেটা বঙ্গবন্ধুর মুরাল ছিল না কি ছিল? বঙ্গবন্ধুর ছবি তো আগেই 5 তারিখেই শেষ করে দিছে। তো এই বছরের, মানে গত বছরের 5 তারিখে, এই বছরের ফেব্রুয়ারিতে তো এটার কিছুই নাই। তো স্তম্ভটা ওইটা সরকারি প্রিন্সিপাল স্যারের বা ওইখানকার কলেজের মিটিং এর সিদ্ধান্ত ছিল যেটা ভাঙা হবে না, ওইখানে একটা ম্যাপ বসাই দেওয়া হবে বাংলাদেশের। তো স্যাররা নাই, আমি কি বলতে পারি এটা ভাঙো? আমি সামনে দাঁড়ানো, আমি আমার ডিপার্টমেন্টে বসা, রাত 1:45টার সময় আমি আমার পড়ালেখার কাজ করতেছিলাম, পরের দিনের ক্লাস নিব রবিবারে, সেই ক্লাসের আমি নোট তৈরি করতেছিলাম। এর মধ্যে হইচই শুনে কর্মচারীরা এসে আমাকে বলতেছে, স্যার এই অবস্থা। যাই হোক, ওরা গেট ভেঙে ঢুকছে, মেয়েরা চিৎকার করতেছে। তো মেয়েদের 5 তলা বিল্ডিং এর, ওদের উপরও তো হামলা হইতে পারতো, কারণ ওদের হোস্টেলের নামও বঙ্গমাতা, শেখ হাসিনার মায়ের নামে নাম। তা এইটা আমি খালি প্রশাসনের হেল্প চাইছি যে আজকে এটা না করে, এটা প্রিন্সিপাল স্যার আসার পরে যা করার করুক, স্যারের অনুমতি নিয়ে করুক। সরকারি চাকরিজীবী মতে এটাই তো করবে যে কেউ, এটাই তো করা উচিত। তো আমি না দেখি না দেখি করে থাকি নেই, এটা কি আমার অপরাধ? একজন নীতিবান, আদর্শবান, সৎ মানুষ হিসেবে, দায়িত্ববান মানুষ হিসেবে এটা কি আমার অপরাধ হয়েছে? এই অপরাধে কি আমি এখন ডিসির সাথে দেখা করতে পারবো না? আমার ডিসি স্যার, যিনি আমার জেলার অভিভাবক, যিনি আমারও অভিভাবক, আমার বিরুদ্ধে অনেকে গিয়ে অভিযোগ দিলেই কি স্যার আমাকে ব্রাত্য করে দিবেন? আমি তো যেটা মনে করি, স্যারের কাছে সবার যাওয়ার অধিকার আছে। আমার ছাত্রদের মধ্যে কেউ ছাত্রলীগ করতে পারে, কেউ ছাত্র দল করতে পারে, কেউ ছাত্র শিবির করতে পারে, কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে পারে। এটা তাদের যার যার ব্যক্তিগত মতাদর্শ। কিন্তু আমার ক্লাসে যে আসবে তাকেই তো আমার পাঠদান করতে হবে, তার সমস্যাই তো আমাকে দেখতে হবে, তাই না? তো আমি আমার বক্তব্যের শেষে জয় বাংলা বলছি, এটা তো আমি আওয়ামী লীগের আমলেও বলছি। আওয়ামী লীগের আমলে তো আমাকে এর জন্য কেউ ঢাকায় পোস্টিং দেয় নাই, কোনো প্রাইস পোস্টিং দেয় নাই। আমাকে তো আওয়ামী লীগের আমলেই সাবেক রাষ্ট্রপতি, সাবেক মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের আপন ভাগ্নে নেহাল আহমেদ স্যার, মাউশির ডিজি, উনি তো আমাকে বদলি করে দিলেন সেই বোয়ালমারি থেকে সেই লালমনিরহাট, 450 কিলোমিটার দূরে। তো আমি তো জয় বাংলা বলে আওয়ামী লীগের কোনো সুবিধা নেইনি। আমি তো বরঞ্চ নির্যাতিত হয়েছি, কয়েকবার হামলার শিকার, এক ঘরে আমার জমি নিয়ে দ্বন্দ্ব, আমরা কয়েকবার মৃত্যু মুখ থেকে ফিরে আসছি। তাহলে আমি জয় বাংলা বলছি, আমি রাতের অন্ধকারে কলেজ ক্যাম্পাস ভাঙতে ওদেরকে নিষেধ করছি, তো এইটা কি আমার অপরাধ হয়েছে? আমি তো জানি না। আর আমার বিরুদ্ধে তারা অভিযোগ দিয়েছে, ঠিক আছে, এটা আমার বেতন ভাতা বন্ধ আছে 1 বছর ধরে। এর চেয়ে বড় অভিশাপ, এর চেয়ে বড় শাস্তি আর কি হইতে পারে? যারে ওএসডি করে রাখে, সাময়িক বরখাস্ত করে, তারও তো বেতন বন্ধ থাকে না, সেও তো অর্ধেক বেতন পায়। তা আমাকে এতদিন ধরে যে বেতন ভাতা বাদ দিয়ে রাখছে, পূজার বোনাসটাও আমি তুলতে পারলাম না, প্রায় 78,000 টাকা আমার পূজার বোনাস, সেই টাকাটা জলে চলে গেল।
আমি তো আর তুলতে পারবো না এটা। তো এখন আমার বিরুদ্ধে বিভাগীয় মামলা চলতেছে, সেটা সচিব স্যার আমার অভিভাবক, উনি সরকার মহোদয়, ওনারা যেটা চিন্তা করবেন আমার শিক্ষা উপদেষ্টা মহোদয় সেভাবে যা হওয়ার হবে। তো আর সৃষ্টিকর্তা উপরে আছেন, আমার সাথে কোনো অন্যায় হলে নিশ্চয়ই সৃষ্টিকর্তা দেখবেন। কিন্তু সেটা তো আমাকে ডিসি অফিসে যেতে, এসপি অফিসে যেতে, থানায় যেতে আমাকে তো নিষেধাজ্ঞা দেয়নি। তাহলে আমি একটা সেবা চাইতে আমি একটা প্রতিষ্ঠানে গেলাম, আমি 1 বছর ধরে চেষ্টা করতেছি আমার জেলার যিনি প্রধান জেলা প্রশাসক মহোদয় তার সাথে দেখা করব, সেটা আমি পারলাম না। এখন তো এখানে কোনো এমপি নাই যে আমি এমপির কাছে যাব, কোনো মন্ত্রী নাই যে মন্ত্রীর কাছে যাব, তাহলে আমি যাব কার কাছে? তো আপনারা আমাকে যদি একটু দয়া করে কোনোভাবে একটা ব্যবস্থা করে দেন ফরিদপুরের ডিসি স্যারের সাথে দেখা করার, কারণ ওসি সাহেব বদলি হয়ে গেছেন, স্ট্যান্ড রিলিজ পাইছেন আমাদের উপর হামলার পরে। আমি ডিসি স্যারকে আবেদন দিছিলাম একটা, জানি না সে কারণে কিনা, কিন্তু ওসি সাহেব বদলি হয়ে গেছেন, নতুন ওসি আসছেন কিনা আমি জানি না। আবার এসপি স্যারও বদলি হয়ে যাচ্ছেন। তো তাদের কাছে গিয়ে তো আসলে লাভ নেই, কারণ তারা তো থাকছেন না, উনি তো থাকছেন না। তা আমি তারপরেও যদি উনি আমাকে অ্যালাউ করেন আমি যাব, কিন্তু এসপি স্যারও আমাকে ফোন ধরেন না, আমার ব্ল্যাক লিস্টে ফেলে রাখছেন আমাকে। ডিসি স্যারও যদি আমাকে ব্ল্যাক লিস্টেড করেন, আমার সাথে যদি দেখা না দেন, তাহলে যাব কোথায়? আমার কি তাহলে এখন সুইসাইড করা ছাড়া কোনো উপায় আছে? আপনারা বলেন। আমার মা কান্নাকাটি করতেছে, আমার মা আমার পাশে বসেছিল, উনি অসুস্থ, এতক্ষণ তারে বসায় রাখছি, দুপুরবেলা কোনো মতে রান্না করছে খেয়ে, তারপরে তারে আমি ঘুমাইতে দেইনি, তারে নিয়ে আমি বের হয়ে গেছি। তো আমি গিয়ে একটু দেখা করতে পারলাম না, আমার মা তারপরে এসে কান্নাকাটি করতেছে, আমারে বলতেছে আমরা তো কোথাও যাইতে পারতেছি না, আমরা এইভাবে কিভাবে বাঁচবো আমাদের। সে আমারই রাগারাগি করতেছে, কয়, তোর ইগো, তুই চলে আসলি। তাই আমি বললাম, মা, মানে আমার মা তো সহজ সরল সাদামাটা মানুষ, উনি কখনো মানে কি বলবো যে ওনার মধ্যে সেই শিশু সুলভ মানসিকতাটা রয়ে গেছে। আমি তো 1 ঘন্টা ধরে অপেক্ষায় আছি। তো আমার মা বলতেছে যে আমি প্রয়োজনে আরো একটু কষ্ট করে থাকতাম, কিন্তু স্যার যদি আমাকে বলতো যে হ্যাঁ আপনি আধা ঘন্টা বসেন, তারপরে আমি আপনাকে সময় দেবো, তাইলে আমি আধা ঘন্টা একটু চাটা খেয়ে আসতাম বা বসে থাকতাম। তা আমাকে তো আনসার্টেইন, আমাকে তো বলে নাই যে হ্যাঁ আপনি অমুকটার সময় দেখা করতে পারবেন। আমি 1টা ঘন্টা বসে আছি, দেখা করতে পারতেছি না। এবং আমার মা কাঁপাকাঁপি করতেছে শীতে, আমার মার অসুখ মানে সমস্যা হচ্ছে। তা আমরা যেহেতু, আমার মা যেহেতু রেগুলার বাড়ির বাইরে যায় না, নিরাপত্তার সংখ্যাই হোক যাই হোক, তো সে যখন এখানে আজকে চলে গেছে হঠাৎ করে, এত ঠান্ডা পড়ছে এটা সে ভাবতে পারে নাই, তার শরীরে হঠাৎ করে অসুস্থতা বোধ হয়েছে, নানা রোগ ব্যাধিতে আক্রান্ত। আর আমিও তো নানা রোগ ব্যাধিতে আক্রান্ত। তো যখন স্যার আমাদেরকে কোনো মানে আশ্বাসও আমি পাইনি যে হ্যাঁ আমি, তখন আমি ওইখান থেকে চলে আসলাম আমার মাকে নিয়ে। কারণ কতক্ষণ বসে থাকা যায়? আর আমাদের বসে থাকা দেখে অনেকে হাসাহাসি করতেছিল। ডিসি স্যারের রুমের গার্ডরা, তারা দেখলাম যে একটু মৌলবি টাইপের, তারা তারা দেখলাম যে এখনো ওর চাকরি যায়নি, পাগলটা এখনো চাকরিতে আছে, এইসব কথাবার্তা বলতেছিল। তো আসলে আমি তো আমার নিজের সরকার প্রদত্ত মর্যাদাকে তো আমি ভুলে যেতে পারি না। অনেক কষ্ট করে যেহেতু একটা চাকরি পাইছি, আমি একটা সরকারি কলেজের স্যার, আমি একজন বিসিএস ক্যাডার, সেই আমার সম্মান তো আমাকেই রাখতে হবে। আমি এই জন্য ওদের সাথে কোনো কথা না বলে, আমি আর কোনো কাউকে কিছু না বলে আমি স্টাফ অফিসারকে ঠিক আছে তাহলে আমরা যাই বলে আমি আমার মাকে নিয়ে চলে এসেছি। তো এখন বিষয় হচ্ছে যে যদি ঋষি স্যার আমাকে একটু দয়া করে দেখা করার সুযোগ দেন, আমি আবার মাকে নিয়ে যেতে পারি। আর যদি উনি মনে করেন যে আমি দেখা করার চেষ্টা করে অপরাধ করে ফেলছি, ঠিক আছে, উনি আমাকে আবার কোথাও বদলি করে দিতে পারেন বা আমার চাকরিটা খেয়ে দিতে পারেন, এটা পারেন ওনাদের, এটা অথরিটি, ওনাদের পাওয়ার আছে। প্রশাসন ক্যাডার, আমি তো শিক্ষা ক্যাডার, আমি সামান্য মাস্টার, সমস্যা নাই, ওনারা অনেক বড় মানুষ। স্টাফ অফিসার 41 বিসিএস, আমার 6 বছরের জুনিয়র, তাকেও আমি সম্মান করে আপনি করে বলি। তো দীপ্ত চক্রবর্তী উনি, ওনার নাম। তো ঠিক আছে, আমার যদি আজকে দেখা করতে গিয়ে কোনো অপরাধ হয়ে থাকে সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি, ডিসি স্যার আমাকে ক্ষমা করে দিয়েন। আমি
মরে গেলে আশা করি আর আপনারা দেখতে আসবেন না। আমরা দুইটা প্রাণী খুব কষ্টে আছি। আপনি ফরিদপুর অভিভাবক, আপনার কাছে আমরা যেতে পারলাম না। এসপি স্যারও একই আচরণ করেন। আহ, কি বলবো, ওসি সাহেব তো 2-2.5 ঘন্টা বসায় রেখে মামলা নথিভুক্ত করলেন না। যাই হোক, আমার কারো প্রতি কোনো রাগ নাই। আমি কথাগুলো শুধু বন্ধুদের সাথে শেয়ার করলাম, মনের কষ্টগুলো কাউকে না কাউকে তো শেয়ার করতে হবে। আমি বর্তমানে সারা দেশেই আমি একঘরে অবস্থায় আছি। আমার সাথে কথা বলার একটা লোক নাই। আমার একটা বন্ধু বান্ধব আমার সাথে মিশতে ভয় পায়। আমি কি ওপর অপরাধ করে ফেলছি আমি জানি না। আত্মীয় স্বজন আমার সাথে যোগাযোগ রাখে না ভয়ে। তো ঠিক আছে, সরকার বাহাদুরের কাছে আমার কোনো অনুরোধ নাই। এভাবে যতদিন পারি বাঁচবো। হঠাৎ করে যদি কখনো কোনো খারাপ সংবাদ কেউ পান, তো ফুল দিতে আসার দরকার নেই। বেঁচে থাকতেই যদি কারো ভালোবাসা আদর না পেলাম, সম্মান না পেলাম, তো মরে যাওয়ার পরে আর পেয়ে কি হবে। তবে একটা জিনিস বিশ্বাস করেন, আমি দল নিরপেক্ষ ছিলাম, দেশের ভালো চাইতাম, মুক্তিযুদ্ধের পক্ষে ছিলাম। তো আমি কখনো কোনো অন্যায় অপরাধ করি নাই। সারা জীবন সৎ ছিলাম, এমনকি ব্যাস পর্যন্ত পড়াই নেই আমি। আমি সারা জীবন আমার বাবা আমার মা, আমি চ্যারিটি করছি সারা জীবন। আমার মা যেমন ফ্রিতে ওষুধ দেয় আমার বাবা দিত, আমিও সেরকম মানুষের ফ্রিতে কাজ করি, মানুষের আহ, জন্য সারা জীবন আমি কাজ করেছি। আমি যদি বেঁচে থাকি আগামীতে করতে চাই। আর ডিসি স্যার যদি আমার সাথে কথা বলতে না চান, দেখা করতে না চান, এরপরে এর 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 অর্থ কিন্তু অনেক সিরিয়াস। কারণ আমার আসলে আর যাওয়ার জায়গা নাই এখন। তো এই জন্যে সবার কাছে আগেই ক্ষমা চেয়ে নিলাম। কি হয় কখন জানা নেই, যে কোনো সময় হামলাও হতে পারে আমার উপর, আবার মব হতে পারে। তো এই জন্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আমি কখনো কোনো অন্যায় করে থাকি। আর আমি বলি এখনো সুযোগ আছে, যদি ডিসিএসপি স্যারের সাথে কেউ দেখা করে দিতে পারেন, একটু কথা বলার নিরিবিলিতে। আমার অভিযোগগুলোর আপডেট যদি আমি একটু জানতে পারি, তাহলে উপকৃত হব। ধন্যবাদ।